2016 থেকে 20 অব্দি করার চেষ্টা করবো আজকে যতটা করা যায়, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেগুলো খুব ইজি সেগুলো স্কিপ করবো, সেগুলো তোমরা পারবে। যেগুলো তারই মধ্যে ভালো কোয়েশ্চেন সেগুলো সলভ করবো, ঠিক আছে? দ্য স্পিড অফ 3 cars are in the ratio 2:3:4, ঠিক আছে? The ratio between their time taken by these cars to travel the same distance, তাহলে যার স্পিড বেশি তার টাইম কম লাগে, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে সেরকম রেসপেক্টে আমরা যদি বিচার করি তাহলে স্পিড ইজ প্রপোর্শনাল টু 1/টাইম, ঠিক আছে? স্পিড ইজ প্রপোর্শনাল টু 1/টাইম, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে যদি তাদের স্পিডের রেশিও হয় 2:3:4, তাহলে সেক্ষেত্রে তাদের টাইমটা কিরকম লাগবে না 1/2:1/3:1/4, ঠিক আছে? এটা তাদের টাইমটা লাগবে। তাহলে এটাকে যদি আমরা একটু এলসিএম করি তাহলে হবে কত? 12 হবে। তাহলে 12 দিয়ে প্রত্যেককে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে কত না 6:4:3। তাহলে এখানে দেখতে পাচ্ছ আনসার রয়েছে 6:4:3, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যায় যে স্পিডের সাথে টাইমটা ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই একটুখানি, যে সাম অফ মানি কেপ্ট ইন এ ব্যাংক amounts to rupees 1240 in 4 বছর and rupees 1600 in 10 years at simple interest। তাহলে 1240 টাকা এটা যেটা পেয়েছি সেটা আমরা 4 বছরে পেয়েছি, এবং 10 বছরে যেটা পেয়েছি সেটা হচ্ছে 1600। তাহলে এই যে তফাৎটা সেটা কি জন্য ক্রিয়েট হয়েছে না সিম্পল ইন্টারেস্টের জন্য, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এই 6 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হয়েছিল না, এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলেই পেয়ে যাব, মানে 360 টাকা। তাহলে এক বছরে কত হয়? এক বছরে 360/6 মানে 60 টাকা পাবো সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার এই যে 4 বছরে যেটা আমি পেলাম 1240 টাকা, তার মধ্যে কি ছিল? 1240 টাকার মধ্যে ছিল প্রিন্সিপালটা ছিল, আর তার সাথে 4 বছরের ইন্টারেস্টটা ছিল। 4 বছরের ইন্টারেস্ট এক বছরে যদি 60 টাকা হয়, তাহলে 4 বছরে কত হবে না 240 হবে, তাই তো? তাহলে সেখান থেকে আমরা প্রিন্সিপালটা ফাইন্ড আউট করে নিতে পারবো, সেটা হচ্ছে 1000। এটা ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন গুলো খুব একটা টাইম লাগার কথা নয়, খুব তাড়াতাড়ি সলভ হওয়ার কথা। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে 3 ম্যাঙ্গোস আর সোল্ড ফর দ্য কস্ট প্রাইস অফ ₹4, the profit is 3 mangoes are sold for the cost price of ₹4। তাহলে 3SP মানে তিনটের সেলিং প্রাইস যেটা সেটা কার সাথে সমান? সোল্ড ফর দ্য কস্ট প্রাইস অফ ₹4, কস্ট প্রাইস অফ ₹4। 4CP। এটা ₹4 হওয়া উচিত ছিল না অন্য কোনো হওয়া উচিত ছিল? ₹4CP, এটা তো 4 ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস হবে। হ্যাঁ 4CP। আচ্ছা 4CP যদি হয়, এখানে নেক্সট স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটার দাম, একটার কস্ট প্রাইস 1 টাকা ধরে, তাই তো? একটার কস্ট প্রাইস যেটা সেটা 1 টাকা ধরে। তাহলে সেরকম যদি হয় তাহলে কি হবে না 3SP ইকুয়াল টু 4 into 1 মানে 4, মানে 4 টাকা আর কি। তিনটের সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা, আর তিনটের কস্ট প্রাইস তাহলে কত? 3 টাকা, ঠিক আছে? তাহলে আমার এখানে প্রফিটটা কত হলো, মানে প্রফিট যেটা সেটা হচ্ছে 4 - 3,
মানে 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট, এখানে প্রফিট পার্সেন্টের কথা বলেছে কারণ প্রত্যেকটা অপশন আমার পার্সেন্ট রয়েছে। তাহলে প্রফিট পার্সেন্ট p% আমি লিখছি, সেটা হবে প্রফিট মানে 1 টাকা বাই সিপি। সিপি কত ছিল? 1/3 3 into 100 ইন্টু 100, তাহলে সেটা হচ্ছে 33 1/3%। ঠিক আছে। আচ্ছা, এবার একটু একটা ভালো প্রবলেম, হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ 232 হোল টু দি পাওয়ার 33? 232 হোল টু দি পাওয়ার 33 এর ইউনিট ডিজিট কি আছে? তাহলে এই ধরনের প্রবলেম গুলো করতে গেলে যেটা আমাকে সবচেয়ে দেখতে হবে যে লাস্টের যে ডিজিটটা অর্থাৎ এইটা, সেটা রয়েছে 2, তাই তো, এবং 2 এর পাওয়ারে রয়েছে 232 রয়েছে, আমি শুধু লাস্টেরটা দেখব, এবং তার পাওয়ারে রয়েছে 33। তাহলে এইটা করার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে না 2 এর সাইক্লিক অর্ডারটা দেখতে হবে। না আমরা যদি দেখি তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, এবং 2 টু দি পাওয়ার 4 মানে 16, বা আমি ইউনিট ডিজিটটা যদি লিখি তাহলে 6 হবে। এবং 2 টু দি পাওয়ার 5 যদি আমি দিই তাহলে সেটা আবার ওই তোমার 2, ইউনিট ডিজিটটা 2 হবে। ঠিক আছে, অর্থাৎ এর যে সাইকেলটা, এবং তুমি যদি আরো দাও তাহলে সেখানে দেখবে এখানে 4 আসছে, এইভাবে সাইকেলটা মেনটেন করছে। তাহলে এখানে আমার যেটা সাইকেল সেটা হচ্ছে 2486, এবং পরেও আবার একই জিনিস রিপিট করবে 2486। এখানে যদি আমি পরপর যাই তাহলে এই জিনিসটা, তাহলে আমাকে এই নাম্বারটা খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে কত বার অন্তর অন্তর রিপিট হচ্ছে, সেটা হচ্ছে 4 বার হলো। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সব নাম্বারের ক্ষেত্রে সমান হয় না। এটা আমি জাস্ট 2 এর সাইকেলটা দেখালাম। ঠিক আছে, এরকম 3 4 তাদের সাইকেল গুলো তোমরা নিজেরাই দেখতে পারবো। তো 2 এর সাইকেলটা জাস্ট দেখালাম। এবার পাওয়ারে যেটা আছে অর্থাৎ 33, সেই সংখ্যাটাকে কি করতে হবে না 33/4 এটা করতে হবে। এটা করে আমি দেখলাম যে আমার রিমাইন্ডার যেটা সেটা হচ্ছে 1। ঠিক আছে, রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে রিমাইন্ডার যখন 1 হবে তখন এই প্রথম যেটা তুমি ইউনিট ডিজিট পেয়েছো সেটাই হবে তোমার আনসার। ঠিক আছে, রিমাইন্ডার 1 তার মানে কি, রিমাইন্ডার যদি 2 হতো তাহলে এটা আনসার 4, রিমাইন্ডার যদি 3 হতো তাহলে 8 আনসার, রিমাইন্ডার যদি 0 হতো, রিমাইন্ডার কখনো 3 এর বেশি হতে পারবে না কারণ আমি জিনিসটাকে 4 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, রিমাইন্ডার কত হতে পারবে 0 1 2 3 হতে পারবে, তাহলে 4 কখনো হতে পারবে না। তাহলে রিমাইন্ডার 3 হলে এটা, এবং রিমাইন্ডার 0 হলে হতো 6। তাহলে এই ব্যাপারটাকে একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ইউনিট ডিজিট ইন দা ইউনিট প্লেস কত হবে না 2 হবে। দেখো সবার বোঝা গেছে এটা? হ্যাঁ দাদা। Yes, sir. অর্পিতা স্যার। দেবারতী, স্বর্ণালী, নিপা, রঞ্জু, শ্রীদীপ, স্বপ্না, চন্দন, পার্থ, মৌমিতা, অমিত। আচ্ছা, তারপরে নেক্সট যে কোয়েশ্চেনটা করব, দ্য গ্রেটেস্ট নাম্বার কনসিস্টিং অফ 5 ডিজিট which is a perfect square, এইটা বলেছে। তো যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট কোনটা, সেটা হচ্ছে আমার 5টা 9। কিন্তু এই 5টা 9 এরা কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়। তাহলে পারফেক্ট স্কোয়ার হতে গেলে কি করতে হবে আমাকে না, আমরা যেমন ছোটবেলায় স্কোয়ার রুট বের করতাম সেইভাবেই করব, অর্থাৎ ডান দিক থেকে দুটো দুটো সংখ্যা নিয়ে আমরা সেগুলোকে মার্ক করে নেব। তারপরে কাজটা শুরু করব লেফট থেকে, 9 আছে তাহলে 3 3 যা এমন একটা সংখ্যা নেবো সেটাকে দিয়ে গুণ করব, তাহলে 9। ঠিক আছে, তারপরে রিমাইন্ডার তো 0 হয়ে গেল এখানে, তাহলে আমার 99টা পুরো নেমে যাবে।
এবং 3 ডাবল এখানে নাম 6, তাই তো? যারা ভুলে গেছো তারা একটু দেখে নাও, সবাই তোমরা করেছো নিশ্চয়ই। তো ডান দিকে এমন একটা সংখ্যা বসাবো, সেটাকে দিয়ে গুণ করবো, তাহলে এখানে আমার 1 বসে এবং এই 1টা এখানেও বসবে, তাহলে জিনিসটা কত হবে 61। তাহলে 61 আর 99, তাহলে এখানে রিমাইন্ডার কত হচ্ছে 38 রিমাইন্ডার হচ্ছে, এবং পরে যেটা আমি বসাবো সেটা হচ্ছে 99। আবার এইখানে যে সংখ্যাটা আছে তার ডাবল এখানে বসাবো, অর্থাৎ 62 বসাবো। 62 বসানোর পর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং সেটাকে দিয়ে গুণ করতে হবে, যার ফলে আমার 3899 আসবে। ঠিক আছে? তাহলে এমন কি সংখ্যা যেটা ফার্স্টে আমাকে দেখতে হবে যে আমার এখানে যে ডিজিটটা আছে সেটা ম্যাচ করবে, তাই তো? ম্যাচ করবে না করবে না? নাও করতে পারে। তো এটা আমি একটু দেখি যে আমার এখানে 3800 বা 3900 মতো ফিগার আছে, তাহলে আমি যদি এখানে 626 কে 6 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? এরকম একটা আসছে, তাই তো? 3756। তাহলে ঠিকই আছে, এখানে আমি 6 বসিয়ে দিই, এখানে আমি 6 বসিয়ে দিই, তাহলে আমার এখানে আসছে 3756। যদি মাইনাস করি তাহলে এরকম একটা সংখ্যা পাবো। কত আসছে তোমাদের? 143। তাহলে এই যে সংখ্যাটা, মানে 5 ডিজিটের যে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা নিয়ে স্টার্ট করেছিলাম, সেটা থেকে 143 যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু এখান থেকে 143 আমি যদি মাইনাস করি তাহলে কত পাবো? 6, এখানে 5, এখানে 8, আর এখানে দুটো 9, তাহলে 99856। দেখো আনসারও তাই রয়েছে, দ্য গ্রেটেস্ট নাম্বার কনসিস্টিং অফ 5 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। অর্থাৎ এখানে যে 5খানা 9 ছিল সেটা একটা পারফেক্ট স্কোয়ার নয়, কিন্তু এই ক্যালকুলেশনটা করার পর 143 মাইনাস করার পর আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 5 ডিজিটের একটা পারফেক্ট স্কোয়ার। আর পারফেক্ট স্কোয়ারের ডেফিনেশন যদি বলো তাহলে কি বলবো না, পারফেক্ট স্কোয়ার হতে গেলে কি, সেটাকে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে একটা ইন্টিজার পাবো, তাই তো? যে কোনো সংখ্যাকে আমি যদি স্কোয়ার রুট করি তাহলে একটা ইন্টিজার পাবো। যেমন আমি বলতে পারি যে একটা 4 পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, কারণ এটাকে স্কোয়ার রুট করলে 2 পাচ্ছি। আবার 9 একটা পারফেক্ট স্কোয়ার, কারণ 3 পাচ্ছি। তাহলে স্কোয়ার রুট করলে আমরা যদি ইন্টিজার পাই তাহলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে যে a number x lies between 0 and 1, which of the following is true? তাই এখানে আমাকে অপশন টেস্ট করতে হবে। তো 0 এবং 1 এর মাঝখানে আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে এটাকে টেস্ট করতে পারি। তো 0 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমার সুবিধার্থে আমি বললাম যে আমি একটা 0.5 নিই, ঠিক আছে? 0.5 মানে 1/2 এরকম একটা সংখ্যা নিই, ঠিক আছে? এবং যদি একটুখানি দেখি তাহলে এটা সবার প্রথম হচ্ছে এটা একটা ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশন মানে পজিটিভ ফ্র্যাকশন অবশ্যই, লাইজ বিটুইন 0 এবং 1। আবার ফ্র্যাকশনেরও অনেক ভাগ আছে, তো এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? প্রপার ফ্র্যাকশন যেটা অবশ্যই পজিটিভ রয়েছে। আচ্ছা যাই হোক, তো 0 থেকে 1 which of the following is true, তাহলে এখানে আমি প্রথম থেকে টেস্ট করছি, তার আগে এগুলো একটু দেখে নিই যে যখন একটা ফ্র্যাকশন হয় তখন, যেমন এখানে আমি 1/2 নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ 1/2 নিয়েছে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা। তাই আমি যদি 1/x নিই তাহলে সেটা 2 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে বি তে যেটা রয়েছে, বি তে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ভুল, ঠিক আছে? গ্রেটার দেন রয়েছে, সেটা কখনো হতে পারে না যে হাফ গ্রেটার দেন 2। আচ্ছা, কোনো ফ্র্যাকশনকে আমি যত, মানে 1 এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেটাকে আমি পাওয়ারে যত বাড়াবো সেটা তত বাড়বে, কিন্তু এটা তো 1 এর থেকে কম, অর্থাৎ হাফ কে যদি আমি কিউব করি তাহলে 1/8 হবে, এবং হাফ কে যদি স্কোয়ার করি তাহলে 1/4 হবে। তাহলে 1/8 কখনো 1/4 হতে পারে না, এটাও ভুল। তাহলে অপশন সি যেটা রয়েছে সেটাও ভুল, ঠিক আছে?
আচ্ছা, অপশন এ যেটা রয়েছে সেটা একটুখানি দেখবো, যে এক্স হাফ, হাফ গ্রেটার দেন রুট এক্স। রুট এক্স মিনস আমি এক্সটা নিয়েছি হাফ, তাহলে রুট এক্স মানে হাফের রুট। ঠিক আছে, হাফের রুট মানে কত না 1/1.414, কারণ আমরা জানি যে √2 মানে হচ্ছে 1.414। তাহলে এবার বলো যে কোনটা বেশি, হাফটা বেশি না এটা বেশি? হাফটা বেশি না এটা বেশি? হাফটা তো বেশি। নিচেটা যার বেশি থাকে সে তো আসলে কম হয়। নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে, নিউমারেটর আর ডিনোমিনেটর, তাই তো, নিচেটা যার বেশি সে তো আসলে কম, তাই না? উপরটা সেম আছে, উপরটা দুজনকারই 1 আছে, তা একজনকার নিচে 2 আছে আর একজনকার নিচে 1.4 ধরো, 414 ভাবার দরকার নেই, এটাকে 1.4 ধরো, তাহলে নিচে এর বেশি আছে। ঠিক আছে, তাহলে নিচে যার বেশি থাকবে সে জিনিসটা কমে যাবে, তাই তো? তাহলে আমি এই যে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে যে হাফ গ্রেটার দেন 1/1.4, তাহলে সেটা ভুল, এটা ভুল। তাহলে প্রথম তিনটে অপশন আমার ভুল হয়ে গেল, তাহলে অবশ্যই ফোর্থ অপশনটা কারেক্ট হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাও তোমরা যদি করতে চাও একটু দেখে নেবে যে 1/x মিনস সংখ্যাটা হচ্ছে 2 গ্রেটার দেন রুট এক্স। রুট এক্স মানে কি, এক্স এর জায়গায় আমি কি ধরেছি, হাফ ধরেছি, তাই তো? 1/x মানে হলো, এক্স মানে যদি হাফ হয় তাহলে 1/x মানে 2 হলো, আর রুট এক্স মানে কত হলো না হাফের রুট, হাফের রুট মানে 1/1.414 এইটা। তাহলে এইখানে 2 গ্রেটার দেন এটা ঠিক আছে, কারণ এটা বুঝতেই পারছো যে এটা একটা পজিটিভ ইন্টিজার রয়েছে, মানে গ্রেটার দেন 1, এবং এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্র্যাকশন আমরা পাচ্ছি। তাহলে আমার অপশন ডিটা একদম ঠিক আছে। সবার বোঝা গেছে তো? Yes, sir. The salary of Onuk is 30% more than Borun. Find what percent is the salary of Borun less than that of Onuk. এই কোয়েশ্চেন করানোর মতো নয়, খুব সোজা কোয়েশ্চেন। আমি কি স্কিপ করবো এটা? হ্যাঁ স্যার, 23.07। হ্যাঁ, ওটা খুব সোজা। The ratio of the radius of two circles is 5:4. What is the ratio of their areas? আচ্ছা, যখন এই ধরনের প্রবলেম দেবে, ঠিক আছে, এই ধরনের প্রবলেম যখন দেবে তখন আমাকে এরিয়া ফেরিয়া কিচ্ছু বার করার দরকার নেই, শুধু দুটো জিনিস দেখবে, যে আমাকে যখন রেডিয়াস বলছে দ্যাট মিনস দুটো জিনিস তো R1:R2 আমাকে দিয়েছে, ঠিক আছে, এবং আমি যখন তাদের রেসপেক্টিভ এরিয়া যাব, এরিয়ার ফর্মুলাটা একটুখানি দেখে নেবে, যে যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? এবং পাই আর স্কোয়ারের মধ্যে পাই পার্টটা কনস্ট্যান্ট, আরটা হচ্ছে ভেরিয়েবল। তো জাস্ট যেটা ভেরিয়েবল পার্ট সেটা এখানে, সেটা যখন নর্মাল রেডিয়াসের কথা বলছি তখন তার পাওয়ারে 1 আছে, এবং যখন এরিয়ার কথা বলছি তখন তার পাওয়ারে 2 আছে, ঠিক আছে? তো যদি কারো রেশিও 5:4 হয় তাহলে সেটা আমি যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে না 25:16 হবে, যখন আমরা এরিয়া কনসিডার করছি। এটা আমরা রেডিয়াস কনসিডার করছিলাম, রেডিয়াস যদি 5:4 হয় তাহলে এরিয়া কত হবে না 25:16, যেটাই বলা আছে। আচ্ছা, তারপরে বলছে এ প্রফিট অফ 25% is made by selling an article for ₹30. If the article was sold for ₹33.60, the profit would have been, এটা বলা আছে প্রফিট 25% is made by selling an article ₹30, তাহলে ₹30 সেখান থেকে আমরা যদি কস্ট প্রাইসটা বের করতে যাই, সেটা হচ্ছে 30 সঙ্গে কত মাল্টিপ্লাই করব, সেটা হচ্ছে 30টা 125 রিপ্রেজেন্ট করবে, মানে 125 টাকা, তাহলে ইনটু 100 করলেই এটা একদম ঠিক Cost বলেছো, price মানে টা বেরিয়ে 125
যেটা সেটা আমরা 30 এর সাথে ইকুয়েট করব। তাহলে যেটা 100% মানে সিপি কে আমরা যেটা বলছি সেটা হচ্ছে 30 ইন্টু 100/125। তো এটা যদি একটুখানি কাটাকুটি করি তাহলে 4 হবে, এটা 5 হবে। তারপরে মানে জিনিসটা হচ্ছে 24 টাকা। 24 হবে। তাহলে হ্যাঁ 24 হচ্ছে আমার সিপি। এবার বলছি ইফ দ্য আর্টিকেল ওয়াজ সোল্ড ফর ₹33.60, তার মানে প্রফিট কত হচ্ছে এক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে, যে 9 টাকা 60 পয়সা, 9.6। তাহলে আমার পার্সেন্ট প্রফিট উড হ্যাভ বিন, যেটা দেওয়া আছে সব পার্সেন্ট প্রফিট, দ্যাট মিনস 9.60 ডিভাইডেড বাই 24 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 966/24 এটা করলেই হয়ে যায়, কারণ এখানে পয়েন্ট আছে, 100 সাথে মাল্টিপ্লাই করে সে পয়েন্টটা শিফট করে গেল ডান দিকে। তো এটা যদি করি তাহলে সেক্ষেত্রে 6 আসছে, 24 কি দিয়ে আমি কাটলাম, আমি 6 দিয়ে কাটি, ঠিক আছে। তাহলে এটা 4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, স্যার 9.6 টাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো এটা মানে পয়েন্টটা সরিয়ে 960 ইজি হয়ে যাবে। হ্যাঁ তাই করেছি, 966/24। 24 দিয়ে তো one- কেটে যাবে, 40 হয়ে 161, যাবে। হ্যাঁ 161/4 কত আসছে, এটা অলমোস্ট 40.25, তাই তো 40.25 আসছে। তাহলে ওটাই মোটামুটি আমাদের অ্যাপ্রক্স ধরতে হবে যে 40%। ঠিক আছে, এখানে একটা অ্যাপ্রক্সিমেট তোমাকে ধরতে হচ্ছে, পুরোপুরি আসছে স্যার না। স্যার আপনি ওটা কত লিখেছেন? 966, ওটা 960 হবে না 100 দিয়ে মাল্টিপ্লাই করে? হ্যাঁ ওটা 960 হবে। 960 তো 9 হলে point- তো ডাইরেক্ট 40% ও যাচ্ছে এটা না, 60, 24 তাই তো মাল্টিপ্লাই 40। 9.60, হ্যাঁ। হ্যাঁ 960 হবে, ঠিক আছে। হ্যাঁ ওটা 9.60, আমি 9.66 ভাবছি, এটা হ্যাঁ 60। তাহলে 960/24 মানে হ্যাঁ একদম ডিরেক্ট ওয়েতে চলে এলো 40%। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই ধরনের প্রবলেম কিন্তু দেয়। বলছে যে 17 to the power 200 is divided by 18, the remainder is, এরকম একটা বলেছে। তো এর জন্য যেটা জানতে হবে, কিছু পলিনোমিয়াল ফর্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 17 to the power 200, এটাকে আমরা লিখতে পারি যে +1 - 1 ডিভাইডেড বাই 18, এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। তো +1 যেটা লিখেছে সেই 1 এর মাথায় আমরা একটা 200 পাওয়ারে দিতে পারি, কারণ 1 to the power 200 মানে হচ্ছে কত না 1 হলো। অর্থাৎ আমরা ইকুয়েশনটাকে কোনো চেঞ্জ করছি না, এখানে একটা +1 - 1, দ্যাট মিনস ইকুয়েশনটা সেম আছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা যে একটা জিনিস পেয়েছি যে a to the power n plus b to the power n, মানে জিনিসটা এই ফর্মে আছে, a to the power n plus b to the power n -1/18, এরকম একটা ফর্মে রয়েছে, যেখানে a এর ভ্যালু 17 আর b এর ভ্যালু 1 এবং n গুলো হচ্ছে 200। তো এবার দেখো, যখন আমরা একটা aq প্লাস bq এর ফর্মুলা পাই, ঠিক আছে, যখন একটা aq প্লাস bq এর ফর্মুলা পাই তখন আমরা লিখি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই তো। এবার এই হ্যাঁ, স্যার। জিনিসটাকে আমাকে কেউ যদি a প্লাস b দিয়ে ভাগ করতে বলে, ঠিক আছে, যেমন এক্ষেত্রে হচ্ছে যে 17 to the power 200 plus 1 to the power 200, এই ব্যাপারটাকে আমরা 17 plus 1 দিয়ে ভাগ করছি। তাহলে এখানেও তেমনি, যে এখানে পাওয়ারটা 3 দিয়ে আমি টেস্ট করাচ্ছি এই কারণে যে আমাদের এই কিউবের ফর্মুলাটা জানা আছে, ঠিক আছে, এরকম একটা ফর্মুলা পাই। এবং এটাকে যদি দেখি তাহলে a প্লাস বিটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, মানে এটাকে আমি লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, অর্থাৎ a প্লাস বি ভাগ করার পর এটা লিখতে পারি। তো যেটা আমার বলার উদ্দেশ্য যে এই এক্সপ্রেশনটা ইজ ডিভিজিবল বাই a প্লাস বি, অর্থাৎ এখানেও a to the power n plus b to the power n, that means 17 to the power 200 plus 1 to the power 200, এই ইকুয়েশনটা ইজ ডিভিজিবল বাই 18,
ঠিক আছে, মানে এইখানে পাওয়ারে 3 থাকলে আমরা এমন একটা এক্সপ্রেশন পাচ্ছি যেটা দিয়ে এটা ডিভিজিবল পাচ্ছি, এটা আমরা জানি। কিন্তু এখন যদি আমাকে কেউ বলা হয় যে আচ্ছা বলতো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর ফর্মুলা কি হবে, সেটা আমাকে একটু করে দেখতে হবে। বা এক্সপ্রেশনটা যদি আর একটু বাড়ায়, মানে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 কত হবে বলতো। তো যাই দিক এই পলিনোমিয়াল ফর্মুলা গুলো আমাকে যাই দিক, তা আমার মোটামুটি যেটা মানে কিউব দিয়ে আমি যেটা টেস্ট করব সেটা হচ্ছে যে এটা দিয়ে ডিভিজিবল হবে, তাই তো। এবার তাহলে এই পার্টটা কিন্তু 18 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, ঠিক আছে। তাহলে যেটা রইলো সেটা হচ্ছে কি, এই 1টা রইলো, তাই তো, 1টা রইলো। এই জিনিসটা আরেকটা কথা বলি, অনেকে অনেকে যেটা করে দাদা সেটা হচ্ছে, বলছিলাম যে এটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে করলে তো আরো সোজাতে হয়ে যেত। হ্যাঁ আমি যেটা বলছি দেখো, এই যে 17 টু দি পাওয়ার 200 মাইনাস 1 টু দি পাওয়ার 200 প্লাস 1, এইভাবেও কিন্তু জিনিসটাকে করা যায়। কারণ হচ্ছে এখানে যে ফর্মুলাটা আবার জেনারেট হচ্ছে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমাদের চেনা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা চেনা, এখানে 2 এর জায়গায় কত আছে, 200 আছে, যাই থাক। তাহলে এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি তে ভাঙতে পারি, তাই তো। এবার a প্লাস বি আর a মাইনাস বি ভাঙলে আমার কি দরকার, যে a প্লাস বিটা দরকার, a প্লাস বিটা কিন্তু ডিভিজিবল এই এক্সপ্রেশনের সাথে। তাহলে এরকম ভাবেও যদি করি তাহলে এই 18টা কিন্তু এই 17 টু দি পাওয়ার 200 মাইনাস 1 টু দি পাওয়ার 200 এই এক্সপ্রেশন পুরোটার সাথে 18টা কিন্তু ডিভিজিবল হয়ে যায়। শুধু ডিভিজিবল কার সাথে হয় না, 1 এর সাথে, অর্থাৎ 1টা পড়ে থাকে একা। তাহলে 1 যেহেতু একা পড়ে থাকে, সেটাকে যদি আমি এখন 18 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমার রিমাইন্ডার কিন্তু 1ই থাকবে, আমার রিমাইন্ডার কিন্তু 1ই থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আমার আনসার হচ্ছে রিমাইন্ডার 1। এই ধরনের যখনই দেবে প্রবলেমটা করার দরকার পড়ে না, কারণ এগুলো তোমরা অনেকবার ধরে করেছো। এবং পলিনোমিয়াল ইকুয়েশন কে একটুখানি কল্পনা করে নিতে হয়, যারা হায়ার স্টাডিজে করেছো তাদের ব্যাপার আলাদা, কিন্তু এমনি বাকি যারা করনি বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, তারা কিন্তু ওটাকে পলিনোমিয়াল ইকুয়েশনটা ফর্মুলা সার্চ করতে পারো নেটে, যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর ফর্মুলা কি। আমরা তো ছোট ছোট কিছু করি, তাই তো, ম্যাক্সিমাম ওই a কিউ প্লাস b কিউ অব্দি আমরা গেছি, তারপরে আর যাইনি। কিন্তু ওর একটা ফর্মুলা হয় এবং সেটা কম্বিনেশন মেথড অ্যাপ্লাই করে, ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশনের কম্বিনেশনটা অ্যাপ্লাই করে। আচ্ছা, এবার 11 নম্বর চলে যাই। এই প্রবলেম গুলো করতে যাবে না, ডিরেক্ট মানে দেখে বোঝা যাচ্ছে 17 টু দি পাওয়ার 200 ডিভাইডেড 18 দ্য রিমাইন্ডার ইজ, এটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে, বা করলে ওইভাবে করতে পারো। আচ্ছা, the income of A and B are in the ratio 3:2 and their expenditure are in the ratio 5:3, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে A এবং B আমি দুটো কলাম করলাম, এবং প্রথমে যেটা রাখলাম সেটা হচ্ছে ইনকাম, এবং পরে যেটা রাখলাম সেটা হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে ইনকামের রেশিওটা হচ্ছে কত না 3:2, তার মানে আমি বলতে পারি এটা 3x এবং এটা হচ্ছে 2x হলো, এটা হচ্ছে ইনকাম। এবং এক্সপেন্ডিচারের যে রেশিওটা সেটা হচ্ছে 5:3, এটা আমি এক্স বাদে যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারি, তো আমি করলাম যে 5y আর এটা হচ্ছে 3y, ঠিক আছে। ইফ ইচ সেভস, ইফ প্রত্যেকে যদি সেভ করে, তাহলে আমরা মোটামুটি জানি যে আমরা যা ইনকাম করি আর এক্সপেন্ডিচার করি, তাহলে সেভিং কি ব্যাপারটা না, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, অর্থাৎ আমি 100 টাকা ইনকাম করলাম, 80 টাকা খরচা করলাম আর 20 টাকা সেভিং। তো এই জিনিসটা তাহলে এ কত সেভ করছে না 3x, মানে এখানে আমি যদি সেভিং লিখি তাহলে 3x মাইনাস 5y, এবং বি সেভ করছে 2x মাইনাস 3y, এবং এই দুজনের সেভিংটা কি হচ্ছে না সেম, হ্যাঁ, এবং সেটা কার সাথে ইকুয়াল না 1000 এর সাথে ইকুয়াল। তাহলে আমি লিখতে পারি যে 3x মাইনাস 5y ইকুয়াল টু 2x মাইনাস 3y ইকুয়াল টু 1000, এটা আমরা লিখতে পারি। তো এই ইকুয়েশনটা সলভ করলে সেখান থেকে x এবং y ফাইন্ড আউট হবে, তাই তো। দুটো ইকুয়েশন, দুটো আননোন,
এটা আমরা সলভ করতে পারি। বা ফার্স্টেই তোমরা যেহেতু দুটো 1000 এর সাথে সমান, এটাকে ইকুয়েট করে দিতে পারো যে 3x minus 5y equal to 2x minus 3y। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, x equal to 8y পাচ্ছি, না সরি x equal to 2y পাচ্ছি। ঠিক আছে, তাহলে x equal to 2y এরকম আমার একটা কন্ডিশন পেয়ে গেলাম। সেটা যদি এখানে পুট করে দাও তাহলে x এবং y এর মানটা পেয়ে যাবো। এবং x y মানটা যখনই পেয়ে যাব তখন বলেছে b is income is, তাহলে b এর ইনকাম কত, 2x। তাহলে x এর মানটা যেই পেয়ে গেলাম সেটা 2 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে b এর ইনকাম পেয়ে যাবো। ঠিক আছে, সবার ঠিক আছে? একটুখানি রিপ্লাই করো। হ্যাঁ দাদা। দাদা অনেকদিন বাদে আমরা ডাবল ডিজিটে পৌঁছেছি। ডাবল ডিজিট মানে হচ্ছে এই যে ক্লাস করছে 12 জন, সেইটার কথা বলছি। মোটামুটি 8 জন 9 জনেই থেমে যায়, তো আজকে 12 জন ক্লাস করছে। আচ্ছা, তারপরে বলছে দেখো যে what is the least number to added to 1500 to make it a perfect square। এ নিয়ে বলার আমার কিছু নেই। 1500 কে কি করবে না, ওই যেমন স্কোয়ার রুট করে তেমন করে, কিন্তু এখানে আমাকে ক্রস করে যেতে হবে জিনিসটা, অর্থাৎ 1500 কে ক্রস করে যেতে হবে। ক্রস করে আমি এমন একটা ফিগার পাবো, এবং এখানে দেখা যাচ্ছে কত, যে এর সাথে 21 অ্যাড করলেই আমি এটাকে পারফেক্ট স্কোয়ার হিসেবে পেয়ে যাব। এটার এখানে তো অপশন টেস্ট গুলো করব না? অপশন টেস্ট করতে পারো বা এমনিও করতে পারো, এমনি মানে তুমি অপশন টেস্ট করে করতে পারো। আর না হলে এই 1500 এখানে লিখলে এরকম ডান দিক থেকে যেমন আমরা দিই, তো তারপরে 3 3 যা 9, ঠিক আছে, 600 হলো, এখানে 6 বসলো, এই 3 ডাবলটা বসলো। তারপরে দেখবো যে কত দিলে সেটা এই 600 কে ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 600 কে ক্রস করে যাচ্ছে সেরকম যদি আমি দেখি, তাহলে কত হচ্ছে এটা 69। আমি যদি 9 করি তাহলে কত হবে, এই তো 621। তাহলে এখানে 9, এখানে 9, এটা 621 হচ্ছে। তাহলে রিমাইন্ডার আমার কত, -21। তাহলে রিমাইন্ডার -21 মানে ইন্ডিকেট করছে যে এটা 1500 এর সাথে এই 21টা অ্যাড করতে হবে, অর্থাৎ 1521 will be the required answer। এইভাবে করতে পারো বা অপশন টেস্ট ধরেও করতে পারো, যে কোনো একটা, যেটা সুবিধা হবে। পরীক্ষার হলে যে অঙ্কটা মনে হবে যে তোমার একটু টাইম লাগতে পারে, সেটা কখনো প্রথমের দিকে করতে যাবে না। ঠিক আছে, প্রথমে যেগুলো দেখেই মনে হচ্ছে পারবো সেই ধরনের কোয়েশ্চেন গুলোকে অ্যাটেন্ড করো, দেখেই মনে হচ্ছে পারবো, তাহলে একটু কনফিডেন্সটা গ্রো করে গেল। এবং তারপরে যদি একটা প্রবলেম ধরা যায়, মানে অজানা প্রবলেম, তাহলে হয়ে যায়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13 খুব ইম্পর্টেন্ট, একটা সুন্দর টেকনিক আছে, আমি বলে দিচ্ছি। there are 100 questions in a question paper, each carrying 2 marks। ঠিক আছে, but there is a negative marking, 1 mark is deducted for each question answered incorrectly। মানে ঠিক হলে 2 নম্বর পায় এবং ভুল হলে -1 হয়। ঠিক আছে, a student answering all the questions got 80 marks, the number of questions correctly answered by him। এরকম একটা বলেছে। তো সেখানে বলছে দেখো, অল মানে সবকটা কোয়েশ্চেনের আনসার করেছে, তাহলে এখানে খুব ভালো, মানে সে 100টা আনসার করেছে। তো আমরা যেমন হয় আর কি, সবকটা আনসার করে আমার যেটা ভালো, মানে আমরা যখন খুব পজিটিভ থাকি তখন এক্সপেক্ট করি ঠিক আছে 100টাই ঠিক হবে, বাড়িতে এসে সেটা কমতে থাকে আলাদা ব্যাপার, কিন্তু 100টাই ঠিক হবে। তাহলে 100টাই যদি ঠিক হতো তাহলে সে কত পেত না, 200 মার্কস পেত। ঠিক আছে, কিন্তু সে কত পেয়েছে, সে পেয়েছে 80 পেয়েছে। ঠিক আছে,
তাহলে তার যা এক্সপেকটেশন ছিল হল থেকে বেরিয়ে এবং এটা তার রিয়েলিটি, সেটা কতটা কমলো না 120 মার্কস কমে গেল। এবার আমাকে হিসাব করতে হয় যে একটা কোয়েশ্চেন ভুল হলে, একটা কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে তার এক্সপেকটেশন থেকে কত করে কমতে থাকে। মানে সে তো ভেবেছিল আমি একটা কোয়েশ্চেন এটা ঠিক আছে 2 নম্বর পাবো, তাহলে কোয়েশ্চেনটা যে ভুল হলো তাহলে 2 নম্বর তো পেলোই না, উল্টে 1 নম্বর বেরিয়ে চলে গেল। তাহলে টোটাল তার এক্সপেকটেশন থেকে 3